প্রচুর পানি গড়িয়েছে আমাদের বুড়িগঙ্গা দিয়ে, এবং এই গত মাস দেড়েক সময় আপনার স্টেবিলাইজেশন পরিপূর্ণ হয়েছে এটা বলার সুযোগ এখনো আসেনি। গঠিত হচ্ছে সুকৃতি নামে এক ভদ্রলোক আমার কাছে কালকে এসেছিলেন, জানান দিলেন যে তারা অচিরেই এই কোর্ট খুললে পরে কোর্টের দ্বারস্থ হবে তাদের মাইনরিটি পার্টির রেজিস্ট্রেশন যাতে নির্বাচন কমিশন দিতে বাধ্য হয় সে ব্যাপারে। সর্বশেষ যে পয়েন্টটা আপনি রেজ করলেন সেটা দিয়ে শুরু করি। নাথিং ইজ ইম্পসিবল ইন হিউম্যান ডিকশনারি। এই বিশ্বাসে যদি আমাদের আস্থা থাকে তাহলে অবশ্যই দেশে ফিরিয়ে আনা সম্ভব। তিনি যত বড় মাপের ফিজিটিভি হন না কেন, এখন সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট সরকারের রিজলভের উপরে এবং পার্সুয়েন্স এবং সেই সঙ্গে পারসিস্টেন্ট হ্যামারিং এর উপর। এখন সেটা করবার জন্য 18 মাস সময় যথেষ্ট কিনা সেটাও ভেবে দেখতে হবে। আর 18 মাস বনাম 10 বছর, এই যে কন্টিনাম, এর মধ্যে কিন্তু সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। আপনার 2 বছর সময় যথেষ্ট নয়, সেটা তো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেই 111 সরকারের সময়। লড়াই হবে বলে ঘোষণা দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, এবং তারপর সর্বশেষ যে অ্যাসাইনমেন্টে ছিলেন দুদকের চেয়ারম্যান হিসেবে জাহাজ চৌধুরী। সেই লড়াই কিন্তু শেষ হয়নি। এখন ঘোষণা এক বিষয় আর তা বাস্তবায়ন আরেক বিষয়। আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ইউনুস, তিনি আপনার মার্কিন মুলুকে গিয়ে যেভাবে এই আন্দোলনের চারিত্র এবং বিপ্লবের স্বরূপ বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন, সেটি আপনার যথেষ্ট ভাবে বিশ্লেষণের দাবি রাখে। আপনার ছাত্র জনতার এই বিপ্লব, আমার 2 ছাত্র আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং এর আগে আমি যে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস, মুগ্ধ, তারা প্রতীকে রূপান্তরিত হয়েছেন এই বিপ্লবের। আর তাদের যে বুকের তাজা রক্ত, তার উপর দাঁড়িয়ে কিন্তু ইউনুস প্রশাসন। সে বিষয়টি হৃদয়ঙ্গম করেই আমাদের নোবেল লরেট শপথ নেওয়ার পরেই ছুটে গিয়েছিলেন আমার বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সে ক্যাম্পাসে গিয়ে আপনার সিলেক্টেড মেল এবং ফিমেল স্টুডেন্টদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তারপর ছুটে গেছেন আবু সাইদের পরিবারের সঙ্গে মিথস্ক্রিয়ায় লিপ্ত হতে এবং আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড তাদের হাতে অর্পণ করে ঘোষণা দিয়েছিলেন যে রংপুর হবে দেশের 1 নম্বর জেলা। তারপর প্রচুর পানি গড়িয়েছে আমাদের বুড়িগঙ্গা দিয়ে, এবং এই গত মাস দেড়েক সময় আপনার স্টেবিলাইজেশন পরিপূর্ণ হয়েছে এটা বলার সুযোগ এখনো আসেনি। নতুন নতুন চ্যালেঞ্জ, নানান রকমের মাত্রা আমরা লক্ষ্য করছি। যারা দীর্ঘদিন ধরে প্রবঞ্চিত ছিলেন, বৈষম্যের শিকার ছিলেন, তারা অপরিসীম ক্ষিপ্রতায় ব্যস্ত হয়ে গিয়েছিলেন কে কোন পদ নিজের করায়ত্ত করবেন সেই প্রতিযোগিতা। ফলে আসলে গতিশীলতা যেটুকু দরকার ছিল সেটা কি পরিপূর্ণভাবে নিশ্চিত করা গেছে? আর এখানটায় আপনার যেই বিষয়টা ফোরফ্রন্টে বারবার চলে আসছে, সদ্য বিদায়ী শাসক দল আওয়ামী লীগ এবং তার 14 দলীয় মিত্ররা, অর্থাৎ এই 15 শরিক, তারা এলিজিবল থাকবেন কি থাকবেন না রাজনীতির জন্য,
এবং কেউ কেউ অভিমত ব্যক্ত করছেন যে 10 বছরের জন্য ব্যান আরোপ করা যেতে পারে। কেউ কেউ বলছেন যেহেতু তারা প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে ছিলেন, লেজিটিমেট উপায়ে নয়, সেই কারণে তাদের ওই সময়ের জন্য বার আরোপ করতে হবে তাদের উপর। এই দোলাচলের মধ্যে হানিফ মহোদয়, সদ্য বিদায়ী শাসক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, অভিপ্রায় ব্যক্ত করেছেন ক্ল্যান্ডেনস্টাইন একটা স্পেস থেকে যে তারা সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে চান। উনি আসলে কোথা থেকে এই ঘোষণাটা দিলেন? আমি সেজন্যই ক্ল্যান্ডেনস্টাইন বললাম, আমরা জানি না, অজ্ঞাত একটি স্থান থেকে তিনি এরকম একটি ঘোষণা দিয়েছেন, আমরা সোশ্যাল মিডিয়ামে তা দেখতে পেয়েছি। এখন ধরুন স্টেক হোল্ডার তো অসংখ্য, নতুন নতুন দলও কিন্তু আপনার গঠিত হচ্ছে। সুকৃতি নামে এক ভদ্রলোক আমার কাছে কালকে এসেছিলেন, জানান দিলেন যে তারা অচিরেই এই কোর্ট খুললে পরে কোর্টের দ্বারস্থ হবে তাদের মাইনরিটি পার্টির রেজিস্ট্রেশন যাতে নির্বাচন কমিশন দিতে বাধ্য হয় সে ব্যাপারে।